এই মুহূর্তে তুমি বেরোবার পর যে লেভেলের ট্রোলিং হচ্ছে সেটাকে তুমি এক্সপেক্ট করেছিলে? একদমই স্বাভাবিক। দেখো, এটা তো বাস্তব কথা। এখনও যারা শুনছে, এই যারা এই কমান্ড লিখছে বা গালাগালি দিয়ে বলে ভাবছে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, এটা তো ঠিক। যখন এলাকায় গিয়েছি, মিটিং করেছি, ওর বাড়িতে থেকেছি একসঙ্গে, মুশারি গান্ডিয়ে, তাই না? কাকিমা খেতে দিয়েছে, একসঙ্গে তো ছিলাম। ওকে তো সারা রাত ধরে বুঝেছি, ভাই তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। তো ওর যদি এখন মনে হয় যে প্রতিটা গাছে তুলে মই কেড়ে নিয়েছে, ও গালাগালি দ্বারা জাস্টিফাই। তুমি সেটা রিকনসাইল কি করে করবে? মানে তোমার যারা সমর্থক, তুমি যাদেরকে নিয়ে কাজ করেছো, প্রথম কথা হচ্ছে সিপিআইএম এর কোনো অনুগামীর দল না। এখন যেটা করার চেষ্টা করা হচ্ছে, অনুগামীর দল, উমুক দাদার ফলোয়ার, তুমুক দিদির ফলোয়ার, উমুক নেতার ফলোয়ার। সিপিএম কোনো অনুগত, সিপিএম একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে চলে, সেইটাই মানুষ ম্যাচ করেনি। তো যাদের আমি বুঝিয়ে এসেছিলাম তারা তোমার গালাগাল করবে, তাদের দিক থেকে তারা ঠিক। আমি আবারও বলছি, প্রতীকুর রহমান তোমাদের কাছে মনে হতে পারে ভুল পথে গেছে, কিন্তু ভেবে দেখো প্রতীকুর রহমান ভুল প্রশ্নগুলো তোলেনি, প্রশ্নগুলো ঠিক আছে। এখন সিপিএমের মধ্যে লাস্ট কদিনে আমার কাছে যা খবর আছে, প্রতীকুর এফেক্ট চলছে এলাকায় এলাকায়, ব্রাঞ্চে ব্রাঞ্চে। ফোন পাচ্ছ গণসংগঠনের মধ্যে যাদেরকে প্রশ্ন করার অপরাধে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছিল, তাদের কাছে গিয়ে বসছে, আয় আমাদের সঙ্গে বসবি। 34 বছরের একটা দল ছিলিস, ঔদ্ধত্যটা ছাড়তে পারলো না? এত বছর হয়ে গেল, কিসের এত ঔদ্ধত্য? এরা ছেলে ধরো, বাচ্চা ছেলে, ছাত্র করতো, প্রশ্ন করতেই পারে, মনে তো অসংখ্য প্রশ্ন, অসংখ্য জিজ্ঞাসা করতেই পারে। প্রশ্ন করলে পাকা ছেলে অফিস থেকে বের হয়ে যা। প্রশ্ন করলে যদি কোনো ধরো কেউ মনে হলো যে এক্ষুনি আমার রাস্তা অবরোধ করতে হবে, পুলিশ মানলে আমি যাবো না, আমি রাস্তায় বসে থাকবো। রাস্তায় বসে আছে 10 জন ছেলেকে নিয়ে, নেতার সঙ্গে তো পুলিশের কথা হয়, পুলিশ নেতাকে যাবে, যে নেতা বলছে চল মাথা ঠান্ডা কর, রাস্তা অবরোধ করতে হবে না। তো ও বলেছে তুমি পুলিশের দালালি করো, কি অন্যায় বলেছে? তাকে সাসপেন্ড, বহিষ্কার, কথা বলতে দেওয়া যাবে না। এই আমি বলছি শুধু একটা প্রতীকুর রহমানের প্রশ্ন না, হাজার হাজার প্রতীকুর রহমানরা আছে যারা মনে করে যে প্রতীকুরদা হয়তো ভুল জায়গায় গিয়েছে, যারা মনে করে, আমি যদিও মনে করি না, কিন্তু তারা এটি মনে করে যে প্রতীকুরদা ঠিক কথাই বলে গেছে। যদি সুভাষচন্দ্র বোসের পথ যদি ভুল না হয়, যদি ভগৎ সিংয়ের পরিকল্পনা যদি ভুল না হয়, তাহলে প্রতীকুর রহমানের পথ মত ভুল হয়নি। এই তোমার এই সিদ্ধান্তের পর পার্টির তরফ থেকে, মানে তুমি তৃণমূল জয়েন করার পরেও অন্যান্য যারা তোমার, অফকোর্স তারা তোমার বন্ধু, তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তারা রিচ আউট করেছে, তারা তোমায় জানিয়েছে, তারা তোমার সিদ্ধান্ত সম্বন্ধে কোনো অভিমত দিয়েছে? এইটি এখন বললে তো আবার সবার সার্ভিলেন্সে পড়বে, যদিও সার্ভিলেন্স করে কোনো লাভ নেই। অসংখ্য ক্যাডার আমার আছে, কাকে ধরবে, পাবলিকলি হয়তো তোমাকে গালাগাল দিচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে এই যে আমার হোয়াটসঅ্যাপে, আমি জানি পাবলিকলি হেভি কিস্তি মারছে। এই যে হোয়াটসঅ্যাপে এসে বলছে দাদা ভুল হয়ে গেছে, দাদা কেন এটা গেলে, কাঁদছে, ফোন করে কাঁদছে, অসম্ভব কাঁদছে। এবং আমি বলছি কাঁদাটা স্বাভাবিক, তাদের প্রতি কোনো রাগ নেই আমার রাগ হচ্ছে সেই মানুষগুলো যারা এখনও আমার নামে, আমার পরিবারের নামে ইনটেনশনালি, ব্যক্তিগতভাবে ইচ্ছে করে ইনটেনশনালি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে তাদের উপরে। এই যারা অসংখ্য কর্মী সমস্তক, দাদা দিদি ভাই বোন কাকা জ্যাঠা যারা আছে, এদের প্রতি কোনো রাগ নেই আমার, ওর জায়গায় ঠিক। কৌশিক দা, আচ্ছা, তুমি একটা কথা বললে প্রতিকুর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন এসেছিল তোমার কাছে। তৃণমূলের কি এই অবস্থা যে প্রতিকুরকে ফোন করে তার দলে জয়েন করাতে হবে? তৃণমূল তো এখন একক সংখ্যাগরিষ্ঠতায় যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, পয়েন্ট তো এই জায়গাটায়। সেখানে তৃণমূলের কি দরকার প্রতিকুরকে ফোন করার? এক্স্যাক্টলি। কিন্তু তুমি তো বললে যে অভিষেক তোমায় ফোন করেছিল। এই যে এবার এরকম একটা অবস্থা কি তৃণমূলে, যে তোমাকে দলের সেকেন্ড ইন কমান্ড, সে তোমাকে ফোন করছে? তার মানে আপনি উল্টোটাই ভাবুন, যে দলের সেকেন্ড ইন কমান্ড, একটা লোকসভা কেন্দ্রের সাংসদ, এবং যার বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছিলে, যার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম, চিরপ্রতিদ্বন্দ্বীকে ফোন করতে ওই মানুষটা পারে। এই যে আমাদের মুশকিল কোথায় জানো তো কৌশিকদা, আমরা না বাইরে থেকে তৃণমূল সম্পর্কে এমন ন্যারেটিভ তৈরি করি, তৃণমূল মানে অশিক্ষিত, পড়াশোনা করে না, রাজনীতির চর্চা হয় না, তৃণমূল মানে উদ্ধত্ত, তৃণমূল মানে নেতাদের আশেপাশে যাওয়া যায় না। এই ন্যারেটিভটা আমরাই তৈরি করেছি। বাট আমি তো ন্যারেটিভটা ভাঙলো তো। কিন্তু তার সাথে কথা বলার পর তোমার কি মনে হলো, তোমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট? এই অ্যাসাইনমেন্ট ছিল কি, অভিষেক ব্যানার্জি কোনোদিন ফোন করতে পারে না। অ্যাসাইনমেন্ট কি বাংলার মানুষের? মমতা ব্যানার্জি ফোন করবে? আপনি অনেক সেলিব্রিটি আছে, অনেক মানুষ জিজ্ঞেস করে মমতা ব্যানার্জি পার্সোনালি ফোন করেছে, বহু লোকজন আছে, সিম্পলি সাধারণ। আমরাই ন্যারেটিভ তৈরি করে রেখেছি যে ভাই ভীষণ ওরা, ভাই প্রচুর সিকিউরিটি, সঙ্গে কথা আশেপাশে যাওয়া যায় না। আমাকে তো যখন আপনি যদি ওই ঝান্ডা যখন দিচ্ছিল, যদি ওই ছবিটা দেখান, দেখবেন আমি একটু হেজিটেট ফিল করছিলাম, আমাকে কাঁধে হাত দিয়ে কাছে টেনে নিয়েছে। কিন্তু তারও তো ইমেজ আছে, তিনি হচ্ছেন যুবরাজ, এটা তো তার ইমেজ। এবার সেটা বিরোধীরা বলে সেই ইমেজ, এবং সে
এবং তুমি যখন তার সাথে ব্যক্তিগত স্তরে তোমার যখন আলাপচারিতা হলো, দলে আসার আগে যখন এই আলোচনাগুলো হচ্ছে এবং তাকে যখন একবারে ক্লোজ কোয়ার্টার থেকে আপনি দেখলে, আপনি ছবিটা দেখুন, প্রথমে ঝান্ডা মারাতে দিয়েছে, আমার মধ্যে আর হেজিটেশনের গায়ের কাছে যাব, দেখুন আমি কিচ্ছু বলিনি, দেখুন নিজে কাঁধে হাত দিয়ে টেনে নিল। এটাই তো অভিষেক ব্যানার্জি, যার বিরুদ্ধে কুৎসা করা হয়, যার বিরুদ্ধে আক্রমণ করা এটা হয়। অভিষেক ব্যানার্জি ঠিকই, কিন্তু এরকমই একজন অশীতিপর বৃদ্ধ তোমাকে ডেকেছিল, বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান, তুমি তার ডাকেও সাড়া দাওনি, সেটা কি সৌজন্য? না, একদমই সৌজন্য নয়। আমি দেখুন, আমি আবারও বলছি, ওই মানুষটা তোমাকে ডেকেছিল, একদমই, হ্যাঁ ডেকেছিল তো, হ্যাঁ, এবং বিমান বোস তোমার জন্য আমাদের অপেক্ষা কাছে করেছিল। একদমই। আমি একদমই অস্বীকার করছি না তো, মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা কথা বলার অভ্যাস আমার তুমি নেই। আমি বলেছো যে আপনারটা আদেশ, আমি যেতে পারবো না। না, ওটা বলিনি। এই পয়েন্টটা হচ্ছে এই জায়গাটায়। কি বলছিলে? বলছি, হ্যাঁ। একটা ঘটনা বললে তো হবে না, তার আগের ঘটনাগুলো বলতে হবে। আমি একটা চিঠি দিয়েছি টুডা সম্পাদক, তার 1 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে বাজারে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তার কয়েক ঘন্টা পরে বিমান বোস ফোন করলেন, তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি বিমান, আমি কথা বলতে রাজি আছি ফোনে। বলছি না, তুমি আমার কাছে এসো। আমি বিমান, আমি আপনাকে ফেস করতে পারবো না। আপনার যে কোনো কথা, যে কোনো অনুরোধ আমার কাছে আদেশ বলে মনে হবে, এবং আপনি যা বলবেন, আমি চাই বা না চাই, আমাকে ওটা করতে হবে। তো ফলে আপনার চোখের দিকে তাকিয়ে, বা আপনি যদি বলেন যে প্রতিকূল তোমাকে থাকতে হবে, তোমার কোনো কথা আমি শুনবো না, এটাই ফাইনাল, থাকতে হবে আমার। তখন তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? না, তখনও সিদ্ধান্ত নিইনি। আমার প্রশ্ন ছিল, আমার তো অভিমান কয়েকজনের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়। এখনো বলছি, আমার অভিমান দলের বিরুদ্ধে না, কয়েকজনের বিরুদ্ধে, কয়েকজনের পদ্ধতির বিরুদ্ধে। ওখানে স্পেসিফিক করে লেখা আছে, জেলা ও রাজ্য নেতৃত্বের কর্মপদ্ধতি ও ভাবনার সঙ্গে আমি একমত হতে পারছি না, তাই মানসিক দ্বন্দ্বে ভুগছি। তাহলে আমি যাদের নিয়ে মানসিক দ্বন্দ্বে ভুগছি, সেই চেয়ারকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছি। এবার আপনি বলবেন, বিমান বস্তু ডাকলো, তুমি এলে না কেন? আমি যে চিঠি দিয়েছি, আমি কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে দিইনি, কিন্তু একজন কর্মচারী একজন বসকে চিঠিটা লিখেছে, কারণ তিনি বস আর কর্মচারীর সম্পর্কে নিয়েছিলেন। একজন কর্মচারী যখন বসকে চিঠি লিখে, বসের রিপ্লাই দিতে হয়। আচ্ছা, আমার উল্টো প্রশ্ন, ওই যে বলছেন না 80 বছরের বৃদ্ধা লোককে নামাতে হলো, নামালেন কে? কেন নামালেন? উনি 80 বছরের বৃদ্ধাকে নামাতে পারলেন, নিজে একটা ফোন করতে পারলেন না, উদ্ধত প্রতিকূল রহমানের। আচ্ছা, যদি এই লোকটা বদল হবে তো তারপরে একদিন? অন্য কথা, নেক্সট পয়েন্ট। আচ্ছা, বিমান বসুর সঙ্গে তো প্রতিকূল রহমানের কথা হয়েছে। প্রথম একটা রাগ ছিল যে ভাই, আমি তো অভ্যন্তরে বলতে চাইছি, আমি তো দল ছাড়বো, মানে যতক্ষণ না পর্যন্ত চিঠিটা বাইরে আসছে, ততক্ষণ পর্যন্ত পার্টিতে আমার ব্যাক করার অপশান আছে। ঠিক, দলের মধ্যে আলোচনা করতাম। তুই যখন চিঠি বাইরে প্রকাশ করে দিলে, আমার মধ্যে লজ্জা তৈরি হবে তো, নিশ্চয়। তুমি বাইরে প্রকাশ করে দিলে, ঠিক আছে চলো। তারপর দিন সকাল হলো, ভাবছি বিকালের দিকে যাব বা সন্ধ্যার দিকে বিমানদার কাছে যেতে পারি। আমার সঙ্গে আমার পাড়ার কিছু এলাকার লোকজন, কিছু কমরেড বসেছিল। মাথা ঠান্ডা করো, বিমানদা বলেছে, দেখি না করা যায় না রে, সন্ধ্যার দিকে দেখি আবার গাড়ি নিয়ে যাব।